অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করব। তারপর আমি চিন্তা করে দেখলাম, তখন আমি চিন্তা করে একাই বার করলাম যে আমি যদি এখন সুইসাইড করি তাহলে আমার হাজবেন্ড যে মিথ্যে প্রচারগুলো করছে এগুলো তো সব সত্যি হয়ে যেতে পারে। অনেকেই কিন্তু এই ধরনের কথাও বলছেন যে আমার হাজবেন্ড এইসব কথা বলছে, আমি আড়ালে কেন? আমি একটা মানুষ ভাই, আমি একটা ডোনার। আমার হাজবেন্ড যেমন এখন একটা কিডনি নিয়ে বেঁচে আছে না, আমিও না একটা কিডনি নিয়ে বেঁচে আছি। আমি কিন্তু 4টে কিডনি নিয়ে বেঁচে নাই, এটা একটু মাথায় রাখবেন আপনারা প্লিজ। তারপরে একটা কমেন্ট করবেন। আমার হাজবেন্ড যে মেরি পরকীয়া প্রেমিকা, আসলে আমি এই পরকীয়া কথাটা মুখ দিয়ে আনতেও পারি না। আমি অনেক সময় বলি কি ওর প্রেমিকা বা ওর সম্পর্ক আছে, অ্যাকচুয়ালি আমি পারিও না। ও তো খুব অবলীলায় বলে দিল আমি পরকীয়া করছি, এমন করছি তেমন করছি। আমি যে কয়টা দিন বাঁচি আমার এই বাচ্চাটাকে নিয়ে না একটু সুস্থভাবে বাঁচতে চাই। হ্যাঁ, আর কিছু আমার চাওয়া নাই। আমার নতুন করে জীবন সাজাবার কোনো চিন্তা ভাবনা নাই। যদি থাকতো বহু আগেই আমি চিন্তা করতাম। আমি কিন্তু এই গত 2 দিনে আমার হাজবেন্ডের এইসব কথার কারণে অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করবো। আমার ছোট ভাইটার সাথে আমি গল্প করেছি, তাই আমি এইভাবে করব না, করবো সুইসাইড করবো। হ্যাঁ, দিব্যকে আগে মারবো, তারপর আমি মরবো। তো তারপর আমি চিন্তা করে দেখলাম আমার আসলে অনেক ধৈর্য, তো আমার আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে। তখন আমি চিন্তা করে একাই বার করলাম যে আমি যদি এখন সুইসাইড করি তাহলে আমার হাজবেন্ড যে মিথ্যে প্রচারগুলো করছে এগুলো তো সব সত্যি হয়ে যেতে পারে। তাহলে আমি কেন এখন সুইসাইড করব না? আমি তাহলে এগুলো মিথ্যে আমাকে প্রমাণ করতেই হবে। আমি সমস্ত প্রমাণ দেব এবং দিয়েওছি আপনাদের সামনে। এখন আপনারা বিচার করবেন যে কে সত্য আর কে মিথ্যে। আমি এটার শেষ দেখব, এটার বিচারটা আমি চাই। আর এই বিচারটার পর তারপরে প্রয়োজনে আমি তখন সুইসাইড করব। আর আমার এই সুইসাইডের জন্য 1 নম্বরে দায়ী থাকবে তারেক, আমার হাজবেন্ড, তারেকের ফুল ফ্যামিলি। আর যেসব মানুষ আমাকে নেগেটিভ কমেন্টসগুলো করেছিল তারা, আর যেসব হলুদ সাংবাদিক না জেনে না বুঝে আমার ওই নেগেটিভ প্রচারগুলো আমার হাজবেন্ডের মাধ্যমে করেছিল, তারা সবাই দায়ী থাকবে। সেই মহিলা ওকে এগুলো মানে করাচ্ছে, মানে তার হয়তো বা রিলেটিভ বা তার ওই দিকের লোকজন, না হলে কিভাবে এগুলো লিখছে। মালয়েশিয়া যখন 10 বছর ছিল আমার সাথে বিয়ের আগে, তখন একটা চাইনিজ মেয়ের সাথে ওর সম্পর্ক হয়। সেই মেয়েটার নাম আমাকে ও বলেছে, পরবর্তীতে সব কিছু আমাকে সাথে শেয়ার করেছিল। সেই মেয়েটার নাম হচ্ছে শাম্মিও। সেই মেয়েটার সাথে ওর বিয়ে হয় সম্পর্ক করার পরে, তারপরে ওদের একটা ছেলে হয়। সেই ছেলেটার নাম ওরা দুজন মিলে রেখেছিল চেং ই। তো সেই ছেলেটার বয়স ও হিসাব করলো, ও জেলে যাওয়ার কিছুদিন আগে ও হিসাব করলো ওর ছেলের বয়স বর্তমানে 35 বছর। এত বছরের ভিতরে আমি ওকে বলতাম যে ওদের যোগাযোগ করো না কেন, খোঁজ খবর নাও না কেন। ও আমাকে উত্তর দিত ওদের সাথে যোগাযোগ করা মানে একটা ঝামেলা কাঁধে নেওয়া, সব ঝামেলার ভিতরে যায় কি। আপনার হাজবেন্ডের বয়স এখন কত? আমার হাজবেন্ডের 54-55 এরকমই। হ্যাঁ, 55 বছর বয়স। ওর সাথে আমার বয়সের ডিফারেন্স প্রায় 18 বছর। আমাদের বিয়ের বয়স এই 14ই ফেব্রুয়ারিতে 19 বছর শেষ, 20-এ পড়েছে। 3 বছরের কথা বলছি, ঠিক আছে? তখন ও সারাক্ষণ মোবাইলেই, ও তখন অসুস্থ, ও নিজেকে নিয়েই ব্যস্ত, এভাবেই রয়েছে, ঠিক আছে? এবার যখন ট্রান্সপ্লান্ট হয় তখন কিন্তু ট্রান্সপ্লান্টের আগে আমাদের দিল্লির ডাক্তার কেন সিং স্যার, উনি কিন্তু বাংলাদেশে আসে, ঢাকা জেনারেল মহানগর হসপিটালে আসে উনি। আসার পরে আমি কিন্তু যোগাযোগ করি, তার সাথে কথা বলি। তখন যখন কথা বলি সব কিছু ডিটেলস জানতে চাই, কেমন কি লাগবে টাকা পয়সা বা কিভাবে কি। তখন তো আমার ননাস কিন্তু সবকিছু ম্যাচ হয়েছিল, এটা কিন্তু আমার হাজবেন্ডও বলেছে। আমার ননাসের সবকিছু ম্যাচ হওয়ার পরও কিন্তু আমার ননাস দেয়নি ওকে কিডনি, হ্যাঁ দেয়নি। তো যাই হোক, তখন আমি যখন স্যারকে বললাম যে স্যার আমি তোর ওয়াইফ, আমার তো ও পজিটিভ ব্লাড গ্রুপ, তখন ডাক্তার বলল যে হ্যাঁ ও পজিটিভ দিতে পারে। ওখানে দাঁড়িয়ে আমার সিদ্ধান্ত, ওই সময় আমার সিদ্ধান্ত যে আমি ওকে কিডনি ডোনেট করব। এখানে আর কোনো দ্বিতীয় কথা নাই, এখন আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে। তো সেই ক্ষেত্রে স্যার এটুকু শুনে আর ওর কাগজপত্র দেখে বললো চোখ বন্ধ করা ভালোবাসা, এর মধ্যে এক ফোঁটা খাচ্ছিল না। ট্রান্সপ্লান্ট হওয়ার পর তো হ্যাঁ অনেক অসুস্থ, তারপরে যখন সুস্থ হলো, হাঁটা চলার মতন সুস্থ হয়ে গেল, তারপরে হ্যাঁ আমরা অনেক সুখী, আমাদের আর কোনো প্রবলেম নাই, সব প্রবলেম ওর ঠিক হয়ে গেল। তখন আমরা আলাপও করলাম, হাসাহাসিও করলাম, দেখো ডাক্তার যেটা বলেছে তুমি 25 বছরের যুবক হয়ে যাবা, আজকে তুমি 25 বছরের যুবক হয়ে গেছো। তখনও বললো আসলে তোর কিডনিটার জন্যই আমি 25 বছরের যুবক হয়ে গেছি। বলেওছি যে তুমি এই ঝামেলাটা কিভাবে মিটাবা, দেখো তুমি তো আমার গায়ে হাত না তুললে এত বড় পদক্ষেপ আমি নিতাম না, তাই না? তো যাই হোক, নিয়েছি, যেটাই হয়েছে। তুমি এই জিনিসটা, আমিও অসুস্থ, তুমিও অসুস্থ, আমাদের ফ্যামিলির সবাই আমাদের জন্য সাফার করছে, এটা আসলে ঠিক না। তুমি জিনিসটা ঝামেলাটা মিটাও, কিভাবে মিটাবো। ওর একটাই কথা, তুমি আপোষ করো, তুমি আমাকে বাস। এখন দেখেন যেটা মামলা চলছে, এটা তো আমি তো চাইবই একটা, আমি কিন্তু অনেকবার ওকে মাফ করেছি, অনেকবার বিশ্বাস করেছি। লাস্ট এই মামলা হবার আগেও আমি যখন থানায় অভিযোগ করি তখনও কিন্তু আমাকে দিয়ে কেঁদে কেটে সেই অভিযোগটা তুলিয়ে ফেলে। আর তুলিয়ে ফেলার পরের দিন থেকেই ওর রূপ আবারও চেঞ্জ, আবারও আমার সাথে খারাপ ব্যবহার, মারধর।
তাহলে আমি ওকে কিভাবে বিশ্বাস করে এখন আবার এমনি এমনি মিলে যাব, ওকে ঘরে নিয়ে একসাথে আমরা এক ছাদের নিচে থাকবো? কিভাবে এটা পসিবল বলেন? আমি তাই জন্য বলেছি, দেখো তুমি কিভাবে মেটাবা সেটা তুমি বলো, আর নয়তো কোর্ট আমাকে যেই রায় দেবে আমি সেটা মেনে নেব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের দ্বারস্থ হয়েছি, আমি একটা চাই যে এটা একটা সমাধান হোক। আমি কি চেয়েছিলাম? আমি একটু ভালো ব্যবহার চেয়েছিলাম, একটু ভালোবাসা চেয়েছিলাম, সেটা তো আমি পাইনি। হ্যাঁ, একটু সামান্য মূল্যায়ন আমার হয়নি। ও শুধু ওর না, ওর ফ্যামিলির কারোর কাছ থেকে কখনো পাইনি। কখনো কোনো দিন আমাকে কোনোদিন ফোন করেও জিগায়নি যে তুমি কেমন আছো অপারেশনের পরে। ওরাই এমন টাইপের মানুষ।